আজ থেকে 11 বছর আগের কথা। 27 জানুয়ারি 2014 সাল। আয়েশা সরকারের জন্য এটি কালো অধ্যায়ের সূচনা। শুনতে শুধু একটা তারিখ বা বছর মনে হলেও এই তারিখটাই ছিল আয়েশা সরকারের সর্বনাশের তারিখ। তিনি একাধারে হারিয়েছিলেন নিজের ছোট ছেলে তাসকিন সরকারকে এবং বড় ছেলে তামিম সরকারের সুন্দর ভবিষ্যৎ। সেই 11 বছর আগে তিনি নিজের 17 বছরের ছেলেকে খুনের খাতায় নাম লেখাতে দেখেন। ছোট ছেলেকে কাফনের কাপড়ে দেখেন, তাও হাফ লাশ, পুরো শরীর পাওয়া যায়নি। স্বামীকে মৃত্যুর সাথে লড়তে দেখেন, আর সব থেকে ভয়াবহ যেটা ছিল, একটুর জন্য নিজের সম্মান হারাতে বসেও হারায়নি। সব হারিয়ে আয়েশা সরকার যখন ছিল নিঃস্ব, তখন তিনি সব থেকে মূল্যবান জিনিস যেটা হারিয়েছিলেন সেটা ছিল নিজের জন্মদাতা পিতা। এখনো আয়েশা সরকারের গা শিউরে উঠছে। আয়েশা সরকার এখনো সেই দিনটার কথা ভুলতে পারেনি, যেদিন তার 17 বছরের তামিম থানায় অত্যাচারের শিকার হয়েছিল। তামিমের একটা কথাই বারবার আয়েশা সরকারের কানে ভেসে আসে, আম্মা তার আমাকে পানি খাইতে দেয় নাই। সেদিন আয়েশা সরকারের বুকটা দমে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। 18 বছরের নিচে সকলে তো কিশোর, তাদের তো মারার অধিকার পুলিশের নেই, কিশোর আদালতে বিচার হওয়া ছাড়া। কিন্তু তামিম মার খেয়েছিল নির্মম ভাবে। তার নখ উপড়ে ফেলা হয়েছিল, কারেন্টের শক, আরো কত কি। তারপর থেকে শান্ত স্বভাবের তামিম হয়ে যায় অশান্ত, খুনি, যাকে দেখলে সকলে ভয় পায়। সেই দিন থেকে অবধি তামিম তার মায়ের কোলে মাথা রাখেনি, কিন্তু আজকে রাখলো। তামিম আজকে তার মায়ের কোলে মাথা রাখলো। সারা রাস্তা তামিম আয়েশা সরকারের কোলে মাথা দিয়ে অর্ধসহ হয়ে থাকে, আর আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে। আয়েশা সরকারের চোখ দিয়ে টলমলে পানি পড়তে থাকে, এক ফোঁটা তামিমের কপালেও। তামিম বুঝতে পারে তার মায়ের অনুভূতি। তামিম কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। বাপ, জি আম্মা। কত বছর পর আমার কোলে মাথা রাখলি? 11 বছর 22 দিন 13 ঘন্টা 37 মিনিট পর আম্মা। আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। তামিম আয়েশার মুখ বরাবর তাকায় আর হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। আম্মা, আপনার চোখে পানি বড্ড বেমানান। এটা সুখের পানি বাপ, তুই বুঝবি না। জানি আম্মা। এতদিন মায়ের থেকে দূরে থেকে কি পেলি তামিম? দূরে কই, কাছেই তো ছিলাম আম্মা। কই বাপ, তুই তো ছিলি না। তামিম উঠে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয়। আম্মা, আমি প্রতিটা মিনিট গুনে রাখছি আপনার থেকে দূরে থাকার। যখনই আপনার কাছে যাইতে চাইতাম তখনই। ভুলে যা তামিম, সেদিনের কথা ভুলে যা। সম্ভব না আম্মা। আয়েশা সরকার ছলো ছলো নয়নে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। তার ছোট ছেলেটা কবে এত বড় হলো, এখন সে মায়ের কষ্ট বুঝে। তামিম তানভীর সরকারের সাথে যতটা মিশে থাকতো, ঠিক ততটাই দূরে থাকতো আয়েশা সরকারের থেকে। খুব বেশি একটা মিলমিশ ছিল না তাদের। আয়েশা সরকার ছেলে বলতে ছিলেন অজ্ঞান। সবসময় ছেলের আশেপাশে থাকলেও কোথাও না কোথাও খালি লাগতো তার। তার কোল ফাঁকা লাগতো সবসময়। কিন্তু আজ কিছুবার জন্য তার ছেলে আবারও তার কোলে মাথা রাখলো। তুই ঠিক আছিস বাপ? তামিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্লাসের দিকে তাকায়। ভালোবাসা হচ্ছে ক্যান্সারের মতো আম্মা, আমি ছাড়তে চাইলেও সে আমারে ছাড়বো না। আয়েশা সরকার বুঝতে পারে ছেলের মনের কথা। সুবার অসুস্থতা, তার শরীরে ইনজেকশন, এসবের সঠিক উত্তর তামিম যতদিন না পাচ্ছে ততদিন সে শান্তি পাবে না। আর না সুবাকে সরাসরি কিছু বলতে পারছে। একটা দ্বিধার মধ্যে পড়ে আছে তামিম। কতটা ভালোবাসিস সুবাকে? যতটা বাসে 24 ঘন্টাও কম লাগে। আয়েশা সরকার তামিমের দিকে খুব অবাক চোখে তাকায়। এটা কি সেই তামিম যে কথায় কথায় গলা কাটতে বের হতো, যার রাগ ছিল পর্বতচূড়ার মতো উঁচু, না ছিল আবেগ আর না ছিল কোনো ভালোবাসা? সে তামিম সরকারও আজকে একটা মেয়ের জন্য এত উন্মাদ হয়ে গেল? আয়েশা সরকার চোখ বন্ধ করে আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া জানাই। অবশেষে তার ছেলে মানুষের কাতারে নাম লেখালো। সেও আবেগী হলো। তামিম, যদি কখনো শুনিস সুবার সাথে খারাপ কিছু হয়েছে, তুই কি ওকে ছেড়ে দিবি? তামিম তার মায়ের দিকে তাকায় একজন নিঃস্ব মানুষের মতো। তামিম সরকার বোঝানোর লোক না আম্মা। আয়েশা তামিমের হাত শক্ত করে ধরে চোখ দিয়ে আশ্বস্ত করে, তামিম একদম ঠিক পথে আছে। সুভা আমার সাথে কাছে ঠিক ততটাই পবিত্র যতটা বৃষ্টির পানি হয়। কারা আপনারা? এভাবে এগোচ্ছেন কেন? এক পা এক পা করে পিছিয়ে যেতে যেতে কথাগুলো বলতে থাকে সুভা। দেখুন প্লিজ, এগোবেন না প্লিজ। এ কি না প্লিজ, আপনি আমার হাত ধরছেন কেন? তামিম! খুব জোরে জোরে চেঁচাতে থাকে সুভা, কিন্তু তার ডাক শোনার মতো কেউ নেই আশেপাশে। এই গুদাম ঘরে সুভার চিৎকার শোনার মতো কেউ নেই। তিনজন লোক খুব লালসার দৃষ্টিতে সুভার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। তাদের মুখের আকৃতি বলে দিচ্ছে কতটা লালসা তাদের মনে। সুভা ভয় আর আতঙ্কে প্রায় শেষ। কোনো মেয়ে এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে না, সে যতই সাহসী হোক না কেন। সুভা মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে, কেন সে এমন বালতামি করলো? আজ নিজের বোকামের জন্য এত বড় বিপদে পড়লো সে। 23 মিনিট পর তামিমের গাড়ি ঢুকে সরকার বাড়িতে। আয়েশা সরকার এবং তামিম একসাথে নেমে ভেতরে চলে যায়। আয়েশা সোজা কিচেনে চলে যায়, আর কারণ তানভীর সরকার আসলেই তাকে কফি দিতে হবে।
আর তার হাতের ছাড়া সে খাবেও না। যে কোনো সময় তানভীর সরকার আসতে পারে। আয়েশা কিচেনে চলে যায় আর তামিম তার রুমে। রুমে যেয়ে তামিম সুভাকে কোথাও পায় না। ওয়াশরুম, ব্যালকনি, কোথাও নেই সুভা। তামিম নিচে চলে আসে সুভাকে খোঁজার জন্য। কিছু সার্ভেন্টদেরও বলে সুভাকে দেখলে তাকে যেন বলে তামিম এসেছে। তামিম নিচে এসে সুভাকে কোথাও পায় না। ছোট কর্তা, বলুন কাকা। সুভা মা যাওয়ার সময় তার ফোনটা ফেলে গেছে নিচে। শমশের তামিমের দিকে সুভার ফোন ফেরত দিতে দিতে বলে, কোথায় গেছে সুভা? ওই যে আপনি যেতে বললেন যে। আমি বলেছি হ্যাঁ, গাড়ি পাঠালেন যে। শমশেরের কথা শুনে তামিমের চোখ কপালে উঠে যায়। সে কখন গাড়ি পাঠালো? আর সুভাই বা গেল কার সাথে? তামিম গভীর চিন্তায় পড়ে যায়। তার পঞ্চপাণ্ডব হয়ে সে হাজির হয়। তামিম দেরি না করে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে যায়। সিসিটিভি ফুটেজ চেক করার পর সাথে তার পঞ্চপাণ্ডবও চাই। তামিম দুপুরের পরে ফুটেজ চেক করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো গাড়ি দেশের সরকার বাড়ির ভিতরে ঢুকে। সচরাচর আইডি কার্ড বা ভেতর থেকে কনফার্মেশন না পাওয়া অব্দি কেউ সরকার বাড়িতে ঢুকে না। কিন্তু তারা খুব সহজেই ঢুকলো। আর লোকেদের কিছু একটা বললো। তার কিছুক্ষণ পর সুভা নিচে চলে এলো। দুজন লোক তাকে কিছু একটা বলল। আর সুভা তাদের সাথে গাড়িতে চলে গেল। তামিম মেইন গেটে সিসিটিভি ফুটেজ অন করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিসিটিভি ফুটেজ ছিল না। ফুটেজ কই? স্যার, শামীম ভাই ফুটেজের দায়িত্বে। ডাকো তাকে। ওকে স্যার। গার্ডরা শামীমকে খুঁজতে চাই আর তামিম ভালো মতো ফুটেজগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর গার্ডরা এসে জানায় শামীম কোথাও নেই। তার ফোনও বন্ধ। তামিমের রাগে জল শক্ত হয়ে আসে। তামিম সাথে সাথে পুলিশের ডিআইজিকে কল করে আর তাকে কোনো সরকল না করে সুবাকে খুঁজতে বলে। পরক্ষণে তামিমের মনে পড়ে গেটের কথা, যেখানে কোনো চেক আপ ছাড়াই গাড়িটি ঢুকেছিল। তামিম গার্ডদের বলে চেকপোস্ট থাকা 6 জনকে ভেতরে আনতে। কিন্তু তাদের মধ্যে শুধু 4জনই ভেতরে আসে। বাকি 2জনের হদিশ পাওয়া যায়নি। ফোনও বন্ধ। তামিম বুঝে যায় খুব ঠান্ডা মাথায় শুকনোভাবে পরিকল্পনা করা হয়েছে। তামিম হলরুমে চলে আসে। সেখানে তানভীর সরকার উপস্থিত ছিল। তিনি এসেছেন মাত্র মিনিট 5 হবে। তামিম হন্তদন্ত হয়ে তার কাছে চলে আসে। পুরো শহরে কারফিউ জারি করে দেন আব্বা, বউ খুঁজতে হবে আমার। তানভীর সরকার কোনো কথা না বলে সাথে সাথে রাষ্ট্রপতিকে কল দেয় আর কারফিউ জারি করতে বলে। কারণ হিসেবে গ্রেনেড হামলা হওয়ার ভুয়া নিউজ চারপাশে ছড়িয়ে দেয়। বাস, ট্রাক সমস্ত কিছুতে চেকপোস্ট বসাতে বলে। আর আর্মিদের করার নির্দেশ দেওয়া হয়। একজন প্রধানমন্ত্রী চাইলে আর্মি কেন, সেনাবাহিনী এবং সকল পেশায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীদের মিনিটের মধ্যে কাজে লাগাতে পারেন। আজকে হলেও তাই। একটা মিথ্যা নিউজ চারপাশে ছড়িয়ে গোপনে গোপনে সুভাকে খোঁজার চেষ্টা শুরু করে দেয়। বাঙালি হলো আবেগী জাতি। চিলে কান নিয়ে গেছে শুনলে আগে চিলের পেছনে দৌড়াই, তারপর কানে হাত দিয়ে দেখে কান আছে কিনা। ঠিক তেমনই গ্রেনেড হামলার মিথ্যা নিউজ ফেসবুকে এত পরিমাণে ছড়িয়ে যায় যে সকলের মনে ভয় বাসা বেঁধে যায়। কেউ তার অবস্থান থেকে নড়ে না। পুরো শহরে কারফিউ জারি করে তামিম সরকার তার বউকে খুঁজতে বের হয়। আজকে রক্তের বন্যা বয়ে চলবে আর শ্রীনগরে। তামিম নিজের পাঞ্জাবির হাতে গুটাতে গুটাতে বের হতে থাকে। মাহির, চাপাতি দে। 75 টুকরো করা একটি লাশের মাংসগুলো পরম যত্নে নিজের কুকুরকে খাওয়াচ্ছে তামিম সরকার। খুব মনোযোগ সহকারে কাজটি করছে সে। সে চাইলেই তার লোক দিয়ে কাজটি করাতে পারত, কিন্তু না, এই কাজ তো লোক দ্বারা হবে না। কারণ এর শাস্তিটা ছিল ভয়াবহ। আর শাস্তির কারণটাও এতটা নির্মম মৃত্যুর কারণ এটাই ছিল যে লোকটি তামিম সরকারের বইয়ের হাত ধরেছে শুধুমাত্র নিজের শখের নারীর হাত ধরার অপরাধে। 75 টুকরো করা হয়েছে লাশটিকে। তামিমের পুরো শরীর রক্তে ভরা, মুখও কালো, দাড়িও লাল হয়ে গেছে রক্তে। মাহির, জি ভাই। এটার কাজ শেষ, আরেকটার ন্যায়। জি ভাই। মাহির তামিমের সামনে হাত পা বাঁধা অবস্থায় দ্বিতীয় ব্যক্তিকে ফেলে দেয়। লোকটা ছটফট করা দেখলে যে কেউ বলবে সে বাঁচতে চাই। কিন্তু তামিম সরকার তো এই হিসাব বরাবর করার লোক। তার বইয়ের সম্মানহানি করতে চেয়েছে আর সে ছেড়ে দিবে? এটা তো স্বামী হিসেবে সারা জীবনের কলঙ্ক তার। তামিম নিজের পাঞ্জাবিতে তার গোল্ডেন চাপাতি মুছে ফেলে। তারপর খুব শান্ত দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকায়। এই হাত দিয়ে তো সুপার গায়ের ওনার টেনে ফেলেছিল। তামিম নিজের চাপাতির দিকে তাকায়। যদি সে চাপাতি চালায় তাহলেও সহজ মৃত্যু, কিন্তু তামিম তো এত সহজ মৃত্যু তাকে দিবে না। এই মানিক। জি ভাই। দাড়িপাল্লা নিয়ে আয় তো, আজকে ওর কলিজা কেটে একটু মেপে দেখবো। তামিমের কথা শুনে নিচে পড়ে থাকা লোকটার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে আসে। লোকজন বলে ঠিকই যে কলিজা মেপে দেখবে, কিন্তু তামিম সরকার যে আসলেই কলিজা কেটে দাড়িপাল্লাতে মেপে দেখবে এটা কল্পনাও করা যায় না। মানিক দাড়িপাল্লা নিয়ে এসে সোজা তামিমের পাশে রাখে। তামিম নিজে চাপাতি দিয়ে লোকটার বুকে হালকা করে গোল গোল মাপ করতে থাকে। ঠিক কিভাবে সে কেটে কলিজা বের করতে পারে? তামিম যতই মাপ করছিল লোকটার দম ততই আটকে আসছিল।
তামিম কি আসলে তার কলিজা কেটে দাড়িপাল্লা দিয়ে মাপ করবে? তোর কলিজা অনেক বড়, আমার শখের নারীর ক্ষতি করতে গেছিলি। আসলেই বড় কলিজা তোর। হুম, কুত্তার বাচ্চা, তোর সাহস কেমনে হইল রে? তামিম লোকটার কলিজা বরাবর কোপ মারে, তারপর নিজের হাতে লোকটার কলিজা বের করে আনে আর দাড়ি পাল্লাতে রেখে মাপ করতে থাকে। এই বালের ওজনওয়ালা কলিজা নিয়ে আমার বউরে তুলে আনলো। ছ্যা, এর থেকে তো কুত্তার ওজন বেশি রে। এক কাজ কর, এর কলিজা কুত্তা দিয়ে খাওয়া, ধর নিয়ে যা। তামিম সুন্দর মতো কলিজা সহ দাড়িপাল্লাটি মানিকের হাতে দিয়ে দেয়, তারপর ইশারা করে আরেকজনকে সামনে পাঠাতে বলে। শেষের জনকে সামনে পাঠানো মাত্র তামিম তার চোখের দিকে তাকিয়ে থাকে। সাকিব, জি ভাই। শিক করে আন, জি ভাই। তামিম শেষের জনের চোখের দিকে তাকিয়ে থাকে। আমার বউরে চোখ টিপ মারছিলি শুনলাম, ভালো তো, কিন্তু তোর চোখ আমারে অনেক প্যারা দিতেছে রে। ভাই, ভাবিমা কইছে এই শালা ঠোঁট দিয়ে চুম্মাও দেখাইছিল। বাহ, চুম্মা দেখাইছোস, তাও আবার বউরে, আমার বউরে, মজাই মজা। সাকিব শিক গরম করে এনে তামিমের সামনে ধরে। না দাঁড়া, আগে ওর ঠোঁট শিলি করতে হইব। তামিম সরকারের বউরে চুম্মা দেখানোর অপরাধে ওর ঠোঁট শিলি ফরজ হয়ে গেল। তামিমের নির্দেশ মতো তাকে বড় একটা সুই দেওয়া হয়, সুতো সহ। তামিম সুই নিয়ে সুন্দর মতো লোকটার ঠোঁট শিলি করে দেয়। শুধু শিলি নয়, পাশাপাশি চোখেও গরম শিক ঢুকিয়ে দেয়। এত মর্মান্তিক মৃত্যু দেওয়া হয় তিনজনকে, যতটা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের দোষ একটাই ছিল, তামিম সরকারের বইয়ের ক্ষতি করতে চাওয়া। সুভা আমার জান, ওর জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। তামিম রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, তারপর নিজের শরীরের দিকে তাকাই, পরিহিত পাঞ্জাবি খুলে মাটিতে ফেলে দেয়। আমার বউ রক্ত পছন্দ করে না। পার্টি অফিসে চল, পরিষ্কার করতে হবে। তামিম ওঠে সুন্দর মতো বেরিয়ে পড়ে, আর বাকিরা রঙ্গমঞ্চখানা পরিষ্কার করতে থাকে। খুবই শুকনো ভাবে পরিষ্কার করা হয় রঙ্গমঞ্চখানা, একটা রক্তের দাগও থাকে না। পূর্বে মাহির, চাপাতি দে। পুরো শহরে কারফিউ জারি করে নিজের বউকে খুঁজতে বের হয় তামিম সরকার। তামিমের চোখের রক্তিম বর্ণ বলে দিচ্ছে আজকে আর কারো রেহাই নেই। তামিমের কোলে যাই হাত দেওয়া, না, এটার শাস্তি পুরো আরশিনগর আর দেশবাসী দেখবে। শুধু দেখবে না, বুঝবে ও স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর। তামিম বের হয়ে যায় আর লোকদের বলে সিসিটিভি ফুটেজ চেক করে তাকে লোকেশন পাঠাতে। তামিম ঠিক সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় যে রাস্তা দিয়ে সুভাকে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ চেক করে সময় নষ্ট করে না তামিম, লোকদের বলে চেক করে জানাতে, আর সে তাড়াতাড়ি বের হয়। 5 থেকে 6 মিনিটের মধ্যে তামিমের ফোনে গাড়ির পুরো ভিডিও চলে যায়। অবশ্য প্রধানমন্ত্রী তানভীর সরকারের পাওয়ারের কাছে সাধারণ মানুষের পাওয়ার কিছুই নয়। তানভীর সরকারের একটা ফোনের মাধ্যমেই কয়েক মিনিটের মধ্যে সব হয়ে যায়। তামিমও লোকেশন পেয়ে যায় তার বউয়ের। বলতে হবে শত্রুদেরও ব্রেন আছে। আমার বউকে এত কাছে লুকিয়ে রেখেছে যেন আমি পুরো শহর খুঁজি, কিন্তু নিজের আশেপাশের কথা মাথায়ও না আনি। ব্রেন আলা শত্রু, কিন্তু ভাই আপনার মতো মাস্টার মাইন্ড না। আজকে দেখাবো স্বামী তামিম সরকার কতটা মাস্টার মাইন্ড। তামিম ভিডিওটি বারবার দেখতে থাকে, যদি তার চোখে উল্টোপাল্টা কিছু পড়ে আর সুপার কষ্ট হয়। তামিম যে কি করবে এটা কেউ জানে না। প্রায় 45 মিনিট পর গোডাউনে এসে পৌঁছায় তামিম। গাড়ি দিয়ে সোজা গোডাউনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে সে। তাড়াতাড়ি করে নেমে এদিক ওদিক তাকাতে থাকে তামিম, তারপর চোখ আটকে যায় মাটিতে বসে থাকা সোফার দিকে। নিচে তাকিয়ে মাটিতে বসে থাকা সোফা, শরীরে ওড়না নেই, দেখে মনে হচ্ছে খুবই আতঙ্কে আছে সে। তামিম দৌড়ে এসে সোফার সামনে দাঁড়ায়। তামিম দাঁড়াতে সোফা অশ্রুসিত নয়নে তাকায় তামিমের দিকে। তামিম। সোফা 2 হাত বাড়িয়ে দেয় তামিমের দিকে। তামিম ও সোফাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। কিছু হবে না তোর সকাল, তোর স্বামী এখনো জীবিত। আমি আমার সেটার জন্য কাঁদছি না তো তামিম। তাহলে সোফা তামিমকে ছেড়ে হাত দিয়ে নিচে পড়ে থাকা লোকদের দেখাই। মোট 3জন লোক পড়ে আছে, পাশে সবুজ সুবার ওড়না। তামিম লোকদের দিকে ধ্যান না দিয়ে ওড়নাটি নিয়ে সুন্দর মতো সুবার শরীর ঢেকে দেয় আর সুবার কপাল বরাবর চুমু খায়। সুবা চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। তামিম বুঝতে পারে কিছু তো হয়েছে। কি করেছিস তুই? সুবা বেচারের মতো মুখ করে তাকায় তামিমের দিকে আর তামিমের হাত ধরে বলে, ভবিষ্যৎ অন্ধকার তামিম। সুবার কথা শোনা তামিম নিচে পড়ে থাকা 3জনের দিকে তাকায়, তারপর নিজের দিকে। মনে মনে আল্লাহকে লাখ কোটি গুণ শুকরিয়া জানাই, তার বইয়ের রোগ আজকে তাকে বাঁচিয়েছে। সুবার হুটহাট করে রেগে যাওয়া
আর সবকিছু ভাঙচুর করে আজকে তাকে এত বড় বিপদ থেকে বাঁচালো। হয়তো লোকগুলোর এই অবস্থা সুভার রাগেরই কারণ। তামিম সুভার হাত ধরে শক্ত করে। আমার ভবিষ্যৎ অন্ধকার না করার জন্য শুক্রিয়া বউ। উপস্থিত সকলে হাসিতে পেটে পড়ে। তামিম সুভার উপরে এত অত্যাচার করেছিল, সুভা চেয়ে সে রেগে তার পাতারা তামিমের ভবিষ্যৎ অন্ধকার করেনি, এটাই অনেক। সুভা তামিমের হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তামিম। তুই তো আমার সিংহী, ভয় তুই নয়, তোকে আমার পাওয়া উচিত। তামিম সুভার মুখ নিজের মুখ বরাবর নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। আই এম সো প্রাউড অফ ইউ বউ। এভাবে সবার ভবিষ্যৎ অন্ধকার করে যা। তামিম। সুভা হালকা করে তামিমের বুকে বাড়ি মারে। সাকিব। জি ভাই। তোর ভাবিমাকে দিয়ে আই। ঠিক আছে ভাই। শোন, তাড়াতাড়ি আসবি, অনেক কিছু উড়াতে হবে। সাকিব তামিমের কথা শুনে একগাল হেসে ফেলে। আজ অনেকদিন পর তার বোন কাজে লাগবে। সাকিব সুভাকে নিয়ে বেরিয়ে পড়ে সরকার বাড়ির উদ্দেশ্যে, আর সাথে বাকি জন গার্ডরাও। তামিম সুভাকে কথা দেয় সে খুব তাড়াতাড়ি তার কাছে আসবে, কিন্তু একটু সময় লাগবে। সুভা তামিমের কথাতে সায় দেয়, কারণ সুভা ভালো মতো জানে তামিম কি করতে পারে, তামিমের রাগ কেমন। মাহির। জি ভাই। রঙ্গমঞ্চখানে নিয়ে যায় আয় ওগো। বর্তমান। তামিম সোজা তার পার্টি অফিসে চলে যায়। ভালো মতো পরিষ্কার করতে হবে, তার বউ রক্ত দেখতে পারে না। কিন্তু তামিমকে এটা ভাবাচ্ছে এগুলোর পিছনে মূল হোতা কে। না, এই চুনোপুটিগুলো একা এত সাহস হবে না, সাথে তো কেউ আছে, কিন্তু কে? ঝর্ণার পানিতে তামিমের শরীরে অবস্থিত সমস্ত রক্তকণিকাগুলো ঝরে পানির সাথে পড়ে যেতে থাকে। কিছুক্ষণের জন্য তামিম চোখ বন্ধ করে ফেলে। আজকে তো সুভার সাথে খারাপ কিছু হতে পারত। সুভার এই টিবিএইচ রোগের জন্য সে হয়তো নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে লোকগুলোর এমন অবস্থা করলো, কিন্তু যদি সে সুস্থ থাকতো তাহলে তো শকুনের বাচ্চারা গিলে খেত সুভাকে। তামিম নিজের বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বারবার মনে হচ্ছে যদি সুভার কোনো ক্ষতি হতো তাহলে তো সে তার প্রাণপ্রিয় ভাই তাসকিনের মতো সুভাকে হারাতো। ছোটবেলা ভাই হারাইছি, জেল খাটছি, নিজের মায়ের অসম্মান হতে দেখছি, কিছু করতে পারি নাই তখন, কিন্তু তোর কোনো ক্ষতি আমি হতে দিব না সকাল। এবার আর আমার শখের বইয়ের দিকে কারো নজর পড়বে না, চোখ তুলে ফেলবো। তামিম চলে যাওয়ার পর পঞ্চপাণ্ডব তাদের কাজে লেগে পড়ে। বরাবরের মতো এই খুনেরও কোনো চিহ্ন থাকবে না, এটাই হলো মাস্টারমাইন্ড তামিমের গুণ, তার খুনের কোনো চিহ্ন থাকে না। কাজ শেষে পঞ্চপাণ্ডব রঙ্গমঞ্চখানায় তালা ঝুলিয়ে দারোয়ানদের সাবধান করে সামনে যেতে থাকে। 3 জন পেছনে আর 2 জন সামনে যেতে থাকে। মফিজ বারবার যেতে যেতে থেমে যায়, এতে করে সাকিব একটু বিরক্ত হয়। বোমা সাকিব, ওই টাকলা শোন। সম্মান দিয়ে কথা বল সাকিব। মাননীয় কেশশূন্য মহাশয় একটু শুনবেন। বোম্মা। মালখের তাল হয়ে না হাইটটা সরবাল। সাকিবের অপমান শুনে মফিজ তাকে মারতে চাই, কিন্তু মাহির পুরো বিষয়টি সামলে নেয়। তামিম এমনিতেই অনেক রেগে আছে, তারপর তারা যদি এখন বাওয়াল করে সব কয়টাকে বেঁধে ঝুলাবে তামিম। সকালে পার্টি অফিসে চলে যাই, আর গিয়ে যে যার মতো সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। সুভা যদি রক্ত দাগ দেখে তাহলে তাদের কারোর সাথে আর কথা বলবে না। তারা ফ্রেশ হয়ে এসে তামিমের কক্ষে যায়। তামিম চুপচাপ টেবিলে থাকা সুভার ছবির দিকে তাকিয়ে থাকে। ভাই। তামিম ইশারা করে সবাইকে ভেতরে আসতে বলে। সবাই এসে সামনে দাঁড়ায়। তামিমের চোখ অসম্ভব লাল। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের এই লাল চোখের রহস্য। তামিম তাকায় তাদের দিকে। পঞ্চপাণ্ডবের চোখেও পানি ছলছল করে। হঠাৎ করে বাঘ যদি বিড়াল হয়ে যায় সহজে কেউ হজম করতে পারে না, তাদের বেলাও তাই হলো। কিন্তু তামিমের আজকের রূপ দেখে সকলে এটা ঠিকই বুঝে এই বিড়াল রূপটা শুধু সুভার সামনে, বাইরে এসে এখনো বাকি আছে। তামিম সরকার কাঁদে না ভাই, কাঁদাই। মাহিরের কথা শুনে তামিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিম সরকার কেঁদেছে, তার বউয়ের জন্য কেঁদেছে। তামিম উঠে তার চশমা পরে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এত কিছুর পর সুভাকে বেশিক্ষণ একা থাকতে দেওয়া যাবে না। প্রায় 25 মিনিট পর পার্টি অফিস থেকে সরকার বাড়িতে এসে পৌঁছে যায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব। বাড়ি ঢুকতেই তামিম দেখে তার বড় ফুপি এসেছে। এখন তো তার ছোট ফুপির বাড়িতে থাকার কথা, বোনের মেয়ে মরল, কিন্তু সে এখানে। এই 2 বোন যে দুটো নাকিন এটা তামিম ভালো মতোই জানে, কিন্তু তানভীর সরকার তাদের যথেষ্ট আদর করে, যেন পরে কেউ বলতে না পারে রক্তের সম্পর্ক না থাকলে তাদের প্রতি অবহেলা করেছে তানভীর সরকার। তাই তাদের নিজের বোনের মতোই আদর করে তানভীর সরকার। তামিম ভেতরে ঢুকতেই শান্তা বেগম একটু চুপ হয়ে যায়, আর তামিমও তেমন কোনো পাত্তা না দিয়ে তার আব্বাজানকে সালাম দিয়ে ওপরে উঠে যেতে থাকে। তামিম সোজা ওপরের রুমে চলে যায়। অন্ধকার রুমে এক পাশে বসে আছে সুভা। তামিম লাইট অন করে সুভার মুখোমুখি দাঁড়ায়। আমি পাগল নই তামিম। সুভার মুখে হঠাৎ এমন কথা শুনে একটু নড়েচড়ে ওঠে তামিম। সুভা তো জানে না তার রোগের কথা, তাহলে
সুভা তামিমের হাত চাপড়ে ধরে। আমি তো পাগল নই তামিম, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? তামিম সুভার পাশে বসে তার চোখের পানি মুছতে মুছতে বলে, তুই কি নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারবি? না। তাহলে আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো? আর কোনো কথা মুখ দিয়ে বের হয় না সুভার। শক্ত করে চাপড়ে ধরে তামিমকে। তামিম সুভার মাথায় হাত বোলাতে থাকে। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম, আমার থেকে বেশি নয় সকাল। আমার ভালোবাসার পরিধি তুই কখনোই পরিমাপ করতে পারবি না। তামিম সুভার গালে আদরে হাত রাখে। তুই জানিস মেয়ে মানুষ চাইলে কি কি করতে পারে? সুভা মাথা নেড়ে না বোঝাই। তোরা মেয়েরা হলি মায়ের জাত। দুনিয়াতে এমন কোনো বাধা নেই তোদের আটকাবে বা আটকে রাখবে। তোরা চাইলেই সব করতে পারিস, শুধু নিজের শক্তি বুঝতে দেরি হয়, এই যা। সুভা তামিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বামী তামিম সরকার মারাত্মক সুন্দর। তামিম, উহু, আলাপু, আলাপু মোর শয়তান চিমড়ি। সুভাকে শয়তান বলে সে কিছুটা খেপে যায়। শয়তানের বউ তো শয়তানি হবে। স্বামীকে শয়তান বলস, জাহান্নামী। প্রতি শুক্রবারে নামাজ পড়া পীর বাবারে, শুক্র আলী জানি কোন হানকার। সুভা, আমি কিন্তু রেগে যাচ্ছি। সুভা উঠে দূরে বসে পড়ে। শুক্র আলী, সুভা, শুক্র আলী। তামিম উঠে সুভাকে ধরতে চাই, আর সুভা কোন রকম ছুটে পালাই। সুভা তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, সাথে তামিমও। নিচে তখন শুধু তানভীর সরকার আর তামিমের পঞ্চপাণ্ডব। সুভা দৌড়ে তানভীর সরকারের কাছে চলে যাই। বাবা বাঁচান। আম্মা যান, আপনি এত হাঁপাচ্ছেন কেন? সার তাড়া করেছে। তামিমের সাথে সাথে নিচে চলে আসে। তানভীর সরকার বুঝতে পারে আসলে সারটি কে। আপনার সারটা দেখতে একটু বেশি হ্যান্ডসাম। তানভীর সরকারের কথা শুনে তামিম বুঝতে পারে শোভা তাকে সার বলেছে। আব্বা, আপনার সামনে আমাকে সার বলেছে, আপনার একমাত্র ছেলেকে। তানভীর সরকার উঠে দাঁড়াই। স্বামী স্ত্রীর বিষয়ে কথা বলা ব্যাড ম্যানার্স। এক্সকিউজ মি। তানভীর সরকার ওপরে চলে যেতে থাকে, আর তামিম সুভার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। সুভা দৌড়ে কিচেনে চলে যায়। তামিমও। পুরো রান্নাঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে তারা দুজন। দেখে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দৌড়ানোর এক সময় সুভা দাঁড়িয়ে পড়ে। তামিমও সুভাকে ধরতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দুজনে দাঁড়িয়ে পড়ে সামনে তাকিয়ে। আয়েশা সরকার রাগে মূর্তি ধারণ করে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। 5 মিনিট পর, সব তোর জন্য হলো, এত বড় রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে। আপনি একাই করছেন? কি দরকার ছিল সারের মতো তাড়া করার? আমার আমাজান জীবনে পানির গ্লাসও উঠে খাইতে দেয়নি আমাকে, আর আজকে ঝাড়ু দেওয়াচ্ছে। সুভা রাগে চোখে তাকায় তামিমের দিকে, তারপর জোরে জোরে আয়েশা সরকারকে ডাকতে থাকে। মাম্মা, তামিম সরকার কাজে ফাঁকি দিচ্ছে। তুই রাতে রুমে আই, তোকে দেখাচ্ছি আমি। আর কি দেখাবেন? আপনার সবে তো দেখা শেষ। ছি, অশ্লীল মাইয়া।